কৃষি বিদেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি সমাচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কৃষি এবং কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে তাল মিলিয়ে কৃষিখাতের সার্বিক উন্নয়নে সকলকে একসাথে এগিয়ে আসতে হবে। উন্নতমানের বীজ, সার, কৃষিখাতের সেচ প্রকল্পের অত্যাধুনিক যন্ত্রপাতি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তাহলেই হবে কৃষির উন্নয়ন। কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের পরিশ্রমে, আন্তরিকতায় আর ভালোবাসায় বাংলার মাটি হোক ফসলে সমৃদ্ধ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি কৃষি সমাচার অনুষ্ঠানটি। কৃষি সমাচার অনুষ্ঠানের শুরুতেই শুনবেন আমার বাংলা পর্বে একটি প্রামাণ্য। চলুন তাহলে শুনি প্রামাণ্যটি। স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রাচীনকাল থেকেই বাংলার গ্রামীণ জনপদে ঘর গৃহস্থলিতে নিত্যদিনের ব্যবহার যে বাঁশের কারুপণ্য বিশেষ স্থান দখল করে আছে। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে বংশ পরম্পরায় বাঁশের কারুপণ্য তৈরি করে চলছে জীবন জীবিকা। এমন একজন কারুশিল্পীকে নিয়েই হাজির হয়েছি আপনাদের সামনে। কি নাম দাদা আপনার? আমার নাম বাবুল মিস্ত্রি। আমি দেখতে পাচ্ছি আপনি বাঁশ দিয়ে কারুপণ্য তৈরি করছেন। এই মুহূর্তে একটা সাজি বুনতে আছি। এছাড়া আপনি আর কি কি বুনতে পারেন? ডালা, চালন, কুলা, খুনসুয়া, ঝুড়ি, আফরুয়া, পোলো, ধান চাল রাখার জন্য ডোলা, ধান মাফার জন্য বড্ড বানাই। গৃহস্থের ঘরে যা যা লাগে সবই আমরা পারি। বাঁশের ফুলদানি, ফল রাখার ঝুড়ি, কাপড় চুপড় রাখার জন্য ঝুড়ি তৈরি করি। যুগের চাহিদা অনুযায়ী যা যা লাগে তাই তৈরি করি। কেমন চলছে জীবন সংসার? খরচটা আমাদের মোটামুটি বাঁচিয়ে রাখছে। আপনার পরিবারের অন্যান্য সদস্যরাও কি এই কারুপণ্যের সাথে জড়িত? আমরা পরিবার সবাই এই কারু শিল্পের সাথে জড়িত। আমরা বংশ পরম্পরায় এই শিল্পীর সাথে জড়িত। আমি দেখতে পাচ্ছি আপনাদের এই কারুপণ্যের প্রধানতম উপকরণ হচ্ছে বাঁশ। এর সাথে আপনারা আর কি কি উপকরণ সংযোজন করেন? আমরা আসলে বাঁশ দিয়ে সবকিছু করি। এমন পাতলা করে বেতি করি, অন্য কিছু দরকার হয় না। এই বেতির বুননই আমরা সবকিছু তৈরি করি হেলাই। তো এই বাঁশটাকে আপনারা কিভাবে প্রসেসিং করেন? আমরা এই কাঁচা বাঁশ দিয়েই বুনি। আর যদি বাঁশ শুকনো হয় আমি কিছুদিন ভিজেই রাখি, তারপর সেটা সেলাই করে পাতলা বেতি বানিয়ে কারুপণ্য তৈরি করি। এই বাঁশ কোথা থেকে আপনারা সংগ্রহ করেন? এই বাঁশ আমরা গ্রাম অঞ্চলের গৃহস্থ বাড়ি থেকেই সংগ্রহ করি। আপনাদের এই কারুপণ্য তৈরি করতে কি জাতের বাঁশের প্রয়োজন হয়? আমরা স্থানীয়ভাবে এটাকে তল্লা বাঁশ বলি। এটা পাতলা এবং নরম হয়। এই বাঁশ আপনি কিভাবে কেনেন? ক্রয় মূল্য কেমন? আমরা পিচটি বাঁশ 200 টাকা করে কিনি। তো এক একটি বাঁশ লম্বায় কতটুকু? 30 ফুট বা 35 ফুট হয়। এই যে এখন সাজি বুনছেন, প্রতিটি বাঁশ দিয়ে আপনি কয়টি করে সাজি বুনতে পারেন? বড় বাঁশ হলে 10টি হয়, এছাড়া 7-8 খান হয়। স্থানীয়ভাবে এর বাজার মূল্য কেমন? বড় ছোট মিলিয়ে 50 থেকে 100 টাকার মধ্যে বিক্রি করি। সব মিলিয়ে আপনার এই পেশা থেকে কেমন আয় হচ্ছে? প্লাস্টিক পণ্য বাজারে আসছে, আমার এই শিল্পের অনেক ক্ষতি হয়েছে। ভালো বেচা কিনে হলে আমরা ভালো থাকি। আমরা যদি সরকারিভাবে সহযোগিতা পাইতাম এই শিল্পটা নিয়ে আমরা আগাই যেতে পারতাম। এই এলাকায় আমরা অনেকগুলো ঘর ছিলাম, এই বাঁশ বেতের পণ্য তৈরি করতাম। এখন আমরা হাতে গোনা কয়েক ঘর আছি। এক পর্যায়ে শিল্পটা আমাদের এলাকায় থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। সঠিক সহযোগিতা পেলে এই পণ্য নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আমি এই কারুশিল্প নিয়ে এখনো স্বপ্ন দেখি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, বাংলার নিজস্ব পণ্য এই কারুশিল্প যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এগিয়ে চলুক, এ শুভ প্রত্যাশায় বরিশালের বাহাদুরপুর গ্রাম থেকে আজ এতটুকু। সবাই ভালো থাকুন। শ্রোতা, বাংলার আনাচে কানাচে যে গাছটি প্রায়ই সবখানি সব জায়গাতেই দেখা যায় তা হলো নারকেল গাছ। নারকেল গাছে ফুল হয়, তারপর সেখান থেকে কচি অবস্থায় হয় ডাব, তারপর ধীরে ধীরে ডাবটি শুকিয়ে নারকেলের আকার ধারণ করে। ডাব অথবা নারকেল খেতে খুব সুস্বাদু। তবে কৃষানি ভাই ও বোনদের জানতে হবে নারকেল গাছে কিভাবে বেশি ফলন হয় এবং নারকেলের ফুল যাতে ঝরে না যায় সেই ব্যবস্থা। তো বন্ধুরা, চলুন আমার কৃষি পর্বে আপনাদের শোনাই এবারে নারকেল গাছে ফুল ঝরে পড়া ও ফলন কমে যাওয়ায় করণীয় সম্পর্কে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয় নারিকেল গাছে ফুল ঝরে পড়া ও ফলন কমে যাওয়ার করণীয়। এই বিষয় সম্পর্কে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন মোসাম্মদ সেলিনা আখতার,
উৎপাদন অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে এবং শুরুতেই আপনার কাছে জানতে চাই নারকেল গাছে ফুল ঝরে পড়া ও ফলন কমে যাওয়ার কারণ কি? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সকলেই জানি যে নারিকেল একটি অর্থকরী ফসল। প্রায় সবার বাড়িতে দু একটি নারিকেল গাছ রয়েছে। এসব গাছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এর মধ্যে প্রধান সমস্যাই হচ্ছে নারকেল গাছে ফুল ঝরে পড়ছে এবং দিনে দিনে এর কারণে আমাদের নারিকেলের ফলন কমে যাচ্ছে। তো কয়েকটি কারণে নারিকেলের গাছে ফুল ঝরে পড়ে যেতে পারে এবং ফলন কমে যায়। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুষম সারের অভাব। মাটিতে যদি সুষম পরিমাণে সারের অভাব হয় তাহলে দেখা যায় যে মাটিতে বিশেষ করে নারকেলের গাছের ক্ষেত্রে নাইট্রোজেন এবং পটাশ সারের অনেক বেশি প্রয়োজন। পটাশ সারের অভাব হলে নারকেলের শ্বাস গঠনে ব্যাঘাত হয় এবং নারকেল ঝরে পড়ে। দ্বিতীয়ত, খরার সময় যদি জমিতে পানির পরিমাণ কমে যায় অথবা খরার পর হঠাৎ একটা ভারী বৃষ্টিপাত হয় তখন সেক্ষেত্রে ছোট ছোট ফুলগুলো ঝরে পড়ে ফলন কমে যায়। আর একটা বিষয় হচ্ছে যে ত্রুটিপূর্ণ ছাঁটাই। আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নারিকেলের গাছের পূর্ণ একটা বয়স্ক গাছে 30 থেকে 35টি ডাল থাকা অবশ্যই প্রয়োজন গাছের খাদ্য তৈরি করার জন্য। আমরা অনেক সময় দেখা যায় যে এই সমস্ত সবুজ ডালপালাগুলো কেটে ফেলার কারণে গাছ ঠিকমতো খাদ্য তৈরি করতে পারে না, ফলে ফল ঝরে যায় ও ফলন কমে যায়। এবারে আপনার কাছে জানতে চাই নারকেল গাছে ফুল ঝরে পড়া ও ফলন কমে যাওয়ার সমাধানটা কি? তো সমস্যাটা আমরা প্রথমে দেখেছিলাম যে মাটিতে যদি সুষম সারের অভাবে যখন ফল ঝরে যায় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাটিতে সুষম পরিমাণে সার প্রয়োগ করতে হবে। ন্যাচারালি মাটিতে কিন্তু সুষম পরিমাণ সার থাকে, কিন্তু বিশেষ করে দেখা যায় যে নারকেলের গাছের ক্ষেত্রে নারকেলের গাছের শিকড় যত দূর পর্যন্ত বিস্তৃত হয় সেক্ষেত্রে মাটিতে অনেক পরিমাণ পুষ্টি উপাদান শোষণ করে নেয়। এই জন্য আমাদেরকে মাটিতে সুষম পরিমাণে সার প্রয়োগ করতে হবে। বিশেষ করে নারকেলের গাছের ক্ষেত্রে পটাশিয়াম এবং নাইট্রোজেন জাতীয় সার খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়। এই জন্য মাটিতে সুষম সার প্রয়োগ করতে হলে আমাদের গাছ লাগানো থেকে এর একটা সমাধান তৈরি করে নিতে হবে। আমরা যখন গাছ লাগাবো তখন গাছ গর্ত করার সময় 3 হাত দৈর্ঘ্য, 3 হাত প্রস্থ এবং 3 হাত গভীর করে একটা গর্ত তৈরি করে সেই গর্ত প্রতি আমরা 25 কেজি জৈব সার, 60 গ্রাম টিএসপি, 200 গ্রাম পটাশিয়াম, 45 গ্রাম সালফার, 20 গ্রাম জিঙ্ক এবং 5 গ্রাম গর্তের সাথে ভালো করে মিক্সড করে 15 দিন পর আমরা গাছটা লাগাবো এবং পরিমাণ মতো পানি দেব। তারপরে দেখা যাচ্ছে যে গাছটার বয়স যখন 1 বছর হয়ে যায় সেক্ষেত্রেও আমাদেরকে গাছকে নতুন করে আবার বছরে 2 বার করে সার প্রয়োগ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে নারকেলের গাছের ক্ষেত্রে সময় মতো সেচ প্রদান অবশ্যই করতে হবে। খরার সময় মাটিতে আর্দ্রতাটা কম থাকে, সেক্ষেত্রে আমাদের 7 থেকে 10 দিন পর পরে গাছের চারিদিকে রিং করে সেচের ব্যবস্থা করতে হবে এবং নারকেলের গাছের গোড়ার মাটিতে যেন সবসময় জো অবস্থা থাকে সেদিকে নজর রাখতে হবে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সঠিক উপায়ে আমাদেরকে গাছটা ছাঁটাই করতে হবে। আমি আগে বলেছিলাম যে একটা পূর্ণবয়স্ক গাছে 30 থেকে 35টি ডাল থাকা অবশ্যই প্রয়োজন তার গাছের খাদ্য তৈরি করার জন্য। তো আমরা যদি এই গাছের খাদ্য তৈরি করার জন্য এই সবুজ ডালটা আমরা অবশ্যই কাটবো না। আরেকটা জিনিস হচ্ছে ফুলে পরাগায়ন সংঘটিত হওয়ার জন্য যাতে আমাদের আশেপাশে আরও বেশি নারিকেল গাছ লাগাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের পরাগায়নটা ঠিকমতো হবে এবং পরিশেষে নারিকেলের ফুল ফোটার আগে অপ্রয়োজনীয় কোনো প্রকার বালাইনাশক স্প্রে করা যাবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে নারকেল গাছে ফুল ঝরে পড়া ও ফলন কমে যাওয়ার করণীয় সম্পর্কে বিস্তারিত বলবার জন্য। কথা বলতে বলতে চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।